আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। আজারবাইজান এয়ারলাইন্সের যে উড়োজাহাজটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে সেটিকে ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত 4টি সূত্র গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তদন্তের মধ্যে দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক নয়। গত বুধবার কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে 38 জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রী ক্রু মিলে 67 আরোহী ছিলেন। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা করেছিল। একটি পর্যায়ে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। উড়োজাহাজটি এমন একটি এলাকায় ছিল যেখানে বারবার ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া। অবশ্য রাশিয়ার উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার মতে উড়োজাহাজটি জরুরি পরিস্থিতির মুখে পড়েছিল, যা পাখির আঘাতের কারণে হতে পারে। উড়োজাহাজটি যাত্রাপথের নিকটতম রুশ বিমানবন্দর মাখাচকালা, যেটি গত বুধবার সকালে বন্ধ ছিল। বিধ্বস্তের ঘটনা নিয়ে আজারবাইজানের তদন্তের ব্যাপারে অবহিত দেশটির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে উড়োজাহাজটিকে রাশিয়ার প্যান্সার এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল। সূত্রটি আরও জানিয়েছে, গ্রোজনিতে যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রভাবে। সূত্রটির ভাষ্য, কেউ এই দাবি করছে না যে উড়োজাহাজটিকে উদ্দেশ্যমূলকভাবে ভূপাতিত করা হয়েছে। তবে বাকু আশা করে প্রতিষ্ঠিত তথ্য বিবেচনায় নিয়ে রাশিয়ার কর্তৃপক্ষ আজারবাইজানের উড়োজাহাজটি ভূপাতিত করার কথা স্বীকার করবে। আজারবাইজানের তদন্ত একই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে অপর তিনটি সূত্র। এবার ইসরায়েলের বেনগুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর বিদ্রোহীরা। শুক্রবার সকালে ইসরায়েলের প্রধান এই এয়ারপোর্ট লক্ষ্য করে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা করা হয়। হুথি আনসারুল্লাহ গ্রুপের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, শত্রুরা তথ্য গোপন করতে চাইলেও মিসাইল সফলভাবে টার্গেটে আঘাত এনেছে। হামলার ফলে বিমানবন্দরে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। অবশ্য ইসরায়েল দাবি করেছে, দেশটির আকাশ সীমায় প্রবেশ করার আগেই যুক্তরাষ্ট্রের থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় মিসাইলটিকে ভূপাতিত করা হয়েছে। থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ইন্টারসেপ্টর ছোড়ার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। তবে হামলার পর বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠা এবং কয়েক লাখ মানুষের ভূগর্ভস্থ কক্ষে আত্মগোপনের কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে, হুথিদের হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। চলতি বছর অক্টোবরে ইসরায়েলকে সুরক্ষা দিতে দেশটিতে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সাথে সিস্টেম অপারেট করতে পাঠায় 100 জন ক্রু। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এদিন হুথি যোদ্ধারা ড্রোনের সাহায্যে ইসরায়েলের তেল আবিবে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফলভাবে আঘাত এনেছে। আরব সাগরের সোকেত্রা দ্বীপের পূর্ব দিকে একটি জাহাজেও হামলা করা হয়েছে। জাহাজটির নাম সান্তা উরসুলা। তবে জাহাজটির বিস্তারিত পরিচয় সম্পর্কে আর কিছু জানাননি হুথি মুখপাত্র। বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন জায়গায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা টার্গেটের মধ্যে ছিল রাজধানী সানার বিমানবন্দর ও হোদেইদার একটি তেলক্ষেত্র। ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবারের হামলার প্রতিশোধ নিতেই শুক্রবার ইসরায়েলি বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুথিরা। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 448তম দিন ছিল শুক্রবার। প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা এদিন গাজায় দখলদার সেনাদের উপর একটি জটিল অপারেশন চালিয়েছে। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্ব দিকের এলাকায় অভিযানটি চালানো হয়। আল কাসাম জানিয়েছে, তাদের একজন যোদ্ধা এদিন শহীদি অপারেশন চালিয়েছে, যেখানে তিনি 5 ইসরায়েলি সেনার কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। হামলায় সেনারা সবাই নিহত এবং আহত হয়েছে। ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে 2 অফিসারের মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া তাল আল জাতার এলাকার দিকে অগ্রসর হওয়া একটি সেনাদের 2 সদস্যকে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে। গুলি চালানোর পর সেনা দলটির উপর গ্রেনেড ছুড়ে মারেন অন্য যোদ্ধারা।
উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডস জানিয়েছে বেইত হানুন এলাকায় তার একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। শহীদ ওমর আল কাসেম ব্রিগেডস জানিয়েছে নেতজারিম এলাকায় ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এদিকে ইসরায়েলি বাহিনীর অভিযানে উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শুক্রবার হাসপাতালটিতে এই অভিযান চালায় দখলদার সেনারা। এর আগে বিমান হামলায় হাসপাতালটির কিছু অংশ আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্য স্থাপনা কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এই অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া সহ হাসপাতালটির কয়েক ডজন কর্মীকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তারা ইসরায়েলি অভিযানকে বর্বরতা হিসেবে আখ্যাও দেয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশযান সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। মহাকাশযানটির নাম পার্কার সোলার প্রোব। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। নাসার তথ্য অনুযায়ী প্রোবটির একটি আলোক সংকেত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাষ্ট্রের লরেল শহরে অবস্থিত জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে। এখান থেকে প্রোবটি পরিচালনা করা হচ্ছে। পার্কার সোলার প্রোব ঘণ্টায় প্রায় 4,30,000 মাইল গতিতে মঙ্গলবার সূর্যের দিকে ছুটতে শুরু করে। এ সময় প্রোবটিকে সর্বোচ্চ 1,800 ফারেনহাইট বা 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে। এসব প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে তা বাংলাদেশ সময় শুক্রবার বেলা 11টার দিকে সূর্যপৃষ্ঠের প্রায় 38 লাখ মাইল কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়। 24শে ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকে মহাকাশযান বা প্রোবটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মহাকাশযানটির প্রোগ্রাম এমন করে ঠিক করা ছিল, তা যদি সফলভাবে সূর্যের কাছাকাছি প্রত্যাশিত স্থানে পৌঁছাতে পারে তাহলে তা একটি আলোক সংকেত পাঠাবে। এই সংকেতের জন্যই নাসার বিজ্ঞানীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সংকেত পাঠানোর অর্থ হল মহাকাশযানটি নিরাপদ আছে এবং সঠিকভাবে কার্যক্রম চালাতে পারছে। আগামী 1 জানুয়ারি মহাকাশযানটি নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে। পার্কার সোলার প্রোব সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এসব তথ্য সূর্যের চারপাশে অতি উত্তপ্ত অঞ্চলকে বুঝতে এবং সৌর বায়ুর উৎস শনাক্ত করতে বিজ্ঞানীদের সহায়তা করবে। এর আগে সূর্যের কাছাকাছি অঞ্চল প্রদক্ষিণ করে আসা মহাকাশযানগুলো বিজ্ঞানীদের নক্ষত্রটির বায়ুমণ্ডলের বাইরের সীমানা বুঝতে সাহায্য করেছিল। সামরিক স্থাপনায় হামলার দায়ে 60 জন বেসামরিক নাগরিককে 2 থেকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত। পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ অধিদপ্তর এই তথ্য জানায়। সাজাপ্রাপ্তদের মধ্যে ইমরান খানের এক আত্মীয় এবং 2 জন সাবেক সামরিক কর্মকর্তাও রয়েছেন। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, 2023 সালের মে মাসে ইমরান খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। তার সমর্থকেরা সামরিক স্থাপনায় হামলা এবং লুটপাট চালায়, যা পাকিস্তানের শক্তিশালী সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভূতপূর্ব প্রতিক্রিয়া বলে বিবেচিত হয়। সেই সময় সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জাতি, সরকার এবং সশস্ত্র বাহিনীর ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতিতে অটল। তবে সামরিক আদালতে বিচারের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এই সাজাগুলো নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মন্তব্য করেছে, সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচার, স্বচ্ছতার অভাব, স্বাধীন পর্যালোচনা এবং ন্যায় বিচারের অধিকারকে দুর্বল করে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে পাকিস্তানের চুক্তির পরিপন্থী এই সাজাগুলো। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সামরিক আদালতের বিচার প্রক্রিয়া ন্যায় বিচারের অধিকার লঙ্ঘন করে না। তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা আইনজীবী এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া তাদের সামরিক এবং বেসামরিক আদালতে আপিল করারও সুযোগ রয়েছে। তবে ইমরান খানের সমর্থকেরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। ইমরান খান নিজেও দাবি করছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে সামরিক বাহিনী এবং বর্তমান সরকার ইমরান খানের সমর্থকদের প্রতি অন্যায় আচরণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামরিক আদালতের এই রায় পাকিস্তানের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসলাম বিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির লেখা বিতর্কিত উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস বিক্রিতে প্রবল আপত্তি জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন। দিল্লি কোর্টে গত নভেম্বরে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেওয়ার পর সম্প্রতি দিল্লিতে বইটির বিক্রি শুরু হয়েছে।
প্রকাশনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বই বিক্রির কথা জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সচিব মাওলানা ইয়াসুফ আব্বাস বলেছেন, ভারত সরকারের কাছে নিষেধাজ্ঞা সঠিকভাবে প্রয়োগ করার দাবি জানাচ্ছি। রুশদীর বইয়ের পুনরায় বিক্রি শুরু হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের আইনি পরামর্শদাতা মাওলানা কাব রশিদি। তিনি বলেন, বাক স্বাধীনতা যদি কারো ভাবাবেগে আঘাত করে তবে তার আইনগত অপরাধ। তাই স্যাটানিক ভার্সেস বইয়ের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি। সালমান রুশদির জন্ম 1947 সালে মুম্বাইয়ের এক কাশ্মীরি মুসলিম পরিবারে। 1981 সালে তার দ্বিতীয় উপন্যাস মিডনাইট চিলড্রেন প্রকাশিত হলে লেখক হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ে। 1988 সালে প্রকাশিত রুশদির চতুর্থ উপন্যাস স্যাটানিক ভার্সেস বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ আর সহিংসতার মধ্যে বহু দেশে বইটি নিষিদ্ধ করে। রুশদির জন্মস্থান ভারতের সরকার প্রথম সেই সিদ্ধান্ত নেয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই সময় এই লেখকের মৃত্যুদণ্ডের ফতোয়া ঘোষণা করেন। রুশদির মাথার দাম ঘোষণা করা হয় $30 লক্ষ। ইরানের সেই ঘোষণা এখনও বহাল রয়েছে। ভারতের একটি মুসলিম পরিবারে জন্ম হলেও রুশদি নিজেকে একজন নিরীশ্বরবাদী হিসেবেই পরিচয় দেন। মত প্রকাশের স্বাধীনতার একজন কট্টর সমর্থক তিনি। 2022 সালের অগস্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মঞ্চে বক্তব্য রাখার সময় হামলার শিকার হন রুশদি। এই হামলায় তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।